রাজধানীর বসিলায় বেপরোয়া ভূমিদস্যু দেলোয়ার চক্র দলিল জালিয়াতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। প্রতিবাদ করলেই মামলা হামলায় হয়রানির অভিযোগ। প্রবাসে থেকে আমার উপার্জন দিয়ে আমি একটা জায়গা কিনছি, এখন উনি স্থানীয় দেখিয়া উনি মামলাবাজ দেখে উনি আমার জায়গা নিয়ে যাবে। আমি বিদেশ আমি বিদেশে আমি জমি কিভাবে বিক্রি করে গেছি অবশ্যই জাল করছি, জাল না করে পাবে কি। কুমিল্লায় একই পরিবারের 3 সদস্যকে হত্যায় জনরোষ উস্কে দিয়েছিল জাতীয় স্থানীয় ইউপি চেয়ারম্যান। আগের দিন দেওয়া হয়েছিল হত্যার হুমকিও। গেট থেকে বাইরে জানালা সাইডে গেছি, তখন আমি নিচে দেখি যে রুবি খালার লাশ পড়ে রয়েছে। আমি অন্যায় করি, আমার প্রশাসনের সহযোগিতা দিন, প্রশাসনের হাতে সোপর্দ করে। মরণোত্তর অঙ্গদান প্রতিস্থাপন আরো সহজ করতে সংশোধন হচ্ছে বিদ্যমান আইন। ব্লাড গ্রুপ মিললেই অস্ত্রোপচারের অনুমতি করা হচ্ছে জাতীয় তথ্য ভাণ্ডার। বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে দেশ, অর্থনৈতিক স্থবিরতা, অনিশ্চয়তা, কর্মকর্তাদের আন্দোলন ঘিরে ছন্দপতন। সংস্কারে মনোযোগ বাড়ানোর পরামর্শ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ব্যাটারি চালিত যান, বাড়ছে দুর্ঘটনা। উপেক্ষিত উচ্চ আদালতের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক ভয়াবহ বন্যা, অন্তত 13 জনের প্রাণহানি। গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ কমপক্ষে 23 শিশু। আজ হারলে আরও একটি সিরিজ হারের লজ্জায় পড়বে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে ছুটিতে হেড কোচ ফিল সিমন্স। নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাআল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। প্রথমে জমি দখল, পরে মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে শুরু হয় হয়রানি। বলছি মামলাবাজ ভূমিদস্যু হিসেবে খ্যাত রাজধানীর বসিলা এলাকার দেলোয়ার হোসেনের কথা। জমির দলিল জালিয়াতি করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। সিআইডির একটি প্রতিবেদনে দেলোয়ারের জালিয়াতির তথ্য প্রমাণও মিলেছে। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী নির্মল চন্দ্র। সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জসিম 2009 সালে প্রবাসের কষ্টার্জিত টাকায় রাজধানীর বসিলায় এক খণ্ড জমি কেনেন, এরপর ফিরে যান সিঙ্গাপুরে। জসিমের অভিযোগ, প্রবাসে থাকার সময় 2015 সালে জমিটি দখল করে নেন দেলোয়ার হোসেন। শুধু জমি দখল করেই বসে থাকেননি দেলোয়ার, উল্টো জসিমের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। আমি মনে করেন কষ্ট করি প্রবাসে থেকে আমার উপার্জন দিয়ে আমি একটা জায়গা কিনছি, এখন উনি স্থানীয় দেখিয়া উনি মামলাবাজ দেখে উনি আমার জায়গা নিয়ে যাবে। আমার জায়গা দখল করছে, আমি তার নামে মামলা করার কথা, সে উল্টে আমার নামে মামলা করছে। মানে উনি নাকি মামলা করি এভাবে মনে করেন মানুষকে হয়রানি করলে মানুষ তখন মনে করেন ওই যে যারা ভদ্রলোক তারা তো মনে করেন এরকম, আর প্রবাসী হলে তো আরো ওনার সুবিধা। পরিশেষে ওই মামলাটা সে হারিয়ে গেছে, উনি আবার মনে করেন আরেকভাবে মামলাটা করে রাখছে যাতে আমি জায়গাটা না বিক্রি করতে পারি। সরজমিনে দেখা যায় দখল করা জমিতে দেলোয়ার 3 তলা একটি বাড়ি করেছেন, নাম দিয়েছেন বড় বাড়ি। বাড়ির পাশে মার্কেটও করেছেন দেলোয়ার। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে 16 কাঠা জমির ওপর গড়ে তোলা মার্কেটটির জায়গাও অন্য এক প্রবাসীর। কথা হয় ইমতিহান হোসেন নামের সেই প্রবাসীর সাথেও। আমি 1991 সালে বিদেশ গেছি, এরপর আমি রিটার্ন করি নাই কোনো সময়, আমার পাসপোর্টে কোনো রিটার্ন কোনো ইয়া নাই। 2001 সালে আমি আসছি, উনি আমাকে 94 সালে দেখাইছে আমি বিক্রি করছি, কিন্তু আমি 94-তে বিদেশ। আমি বিদেশে আমি জমি কিভাবে বিক্রি করে গেছে অবশ্যই জাল করছি, জাল না করে পাবে কে। এই জালিয়াতির বিষয়ে মামলা করেছেন ইমতিহান, যার একটি প্রতিবেদন দিয়েছে সিআইডি। এই প্রতিবেদনে উঠে এসেছে দেলোয়ার হোসেনের জালিয়াতির প্রমাণ। এখানেই থেমে থাকেননি দেলোয়ার, মার্কেটের পেছনের 15 কাঠা জমিও জোর করে দখলের পায়তারা করছেন। এর জন্য জমির মালিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন। আমাদের মামলা আছে 2টা, আর 4টা মামলা এখন আছে। 4টা মামলা দিছে কেন এখন উনি ভালো বলতে পারে। আমরা তো আমরা এই জমিতে আছি, জমি কিনছি, এটা আমাদের অপরাধ। অনেক হয়রানির মধ্যে আছি, এই একটা মামলা এখনো রানিং আছে। এই যে আজকে কথা বলতেছি আপনার সাথে, এটা দেখার পরে আবার যে মামলা হবে না এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো হতে পারে। এই আপনার এই যে ইট চুরি, রড চুরি, আমি একটা হাউজিংয়ের চেয়ারম্যান ছিলাম, ইট রড চুরি করার লোক বলেন, এইসব মামলা দিয়ে উনি হয়রানি করে।
স্থানীয়রা জানিয়েছেন মোহাম্মদপুরে ঘর জামাই থাকেন দেলোয়ার। মামলাবাজি আর জাল জালিয়াতি করেই কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। উনি শুনছি আগে ঘর জামাই ছিল এখানে, ওখান থেকে তার উৎপত্তি। উনি মানুষকে হ্যারাসমেন্ট করে বিভিন্ন মামলা দিয়ে। আগে জানতাম প্রেসের ব্যবসা করতো, এখন ওই জায়গা জমিনের মামলা মোকদ্দমা করে, মানুষের যায় ঝামেলায় এগুলোই করে। এত সব অভিযোগ এক বাক্যে অস্বীকার করলেন দেলোয়ার হোসেন। সব মিথ্যা, সব মিথ্যা। আমি জাল জালিয়াতি করতে যাবো কেন? আমি যে লোক বিক্রি করছে তার কাছ থেকে আমি নিয়েছি আর কি। ভুক্তভোগীরা জমি উদ্ধার ও দেলোয়ারের হয়রানি থেকে মুক্তি চান। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মা, ছেলে আর মেয়ে কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে পিটিয়ে মেরে ফেলার সেই দগদগে ক্ষত যেন এখনো শুকায়নি। আসলে কি ঘটেছিল সেদিন? নিহতদের স্বজনদের দাবি, ঘটনার আগের রাতেই পরিবারটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরিকল্পিতভাবে পরিবারটির বিরুদ্ধে জনরোষকে উস্কে দেয় স্থানীয় এক ইউপি চেয়ারম্যান। তবে কি কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে মব জাস্টিসই এখন সমাজের নতুন বিচার ব্যবস্থা? কি বলছে বিষয় প্রশাসন? সহকর্মী খোকন চৌধুরীকে সাথে নিয়ে সব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। ছবি তুলেছেন আরেক সহকর্মী SRS আলী। 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাস্থল এই 6তলা বাড়ি। এখানকার এক ভাড়াটিয়ার ভাষ্য, ঘটনার দিন সকালে বাগবিতণ্ডা চলছিল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। তারা সিলেসিলি করতেছে, সিলেসিলি করার মধ্যে মেম্বারের গায়ের মধ্যে কলারের মধ্যে ধরার পরে সবাই উঠে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যে এরও কয়েকটা চড়তাপড় দিছে, চতুর্দিকে মানুষ ঘেরাও করে রাখছে, এরকম শব্দ পাইতেছি, সিলাসিলি করতেছে। তো তোমরা তাড়াতাড়ি বাইরে বলে আর এনে আমি গেট থেকে বাইরে জানালা সাইডে গেছি, তখন আমি নিচে দেখি যে রুবি খালার লাশ পড়ে রয়েছে। বৃহস্পতিবার করইবাড়িতে সংঘবদ্ধ পিটুনিতে নিহত রুবি আক্তার, মেয়ে জোনাকি ও ছেলে রাসেল মিয়া। রাসেলের স্ত্রীর অভিযোগ, আগের রাতেই পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। তার দাবি, ঘটনার পরিকল্পনা ও সূত্রপাত অন্তত 24 ঘন্টা আগে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বাচ্চু মিয়া ও বাসিরকে উস্কে দেন মব তৈরি করে হত্যার জন্য। আমরা জানতে চাই তার বক্তব্য। আমি এটা বলছি, আমার মনে আছে 4-5 বার আমি এই কথাটা উচ্চারণ করছি যে আপনারা আইন কিন্তু কেউ হাতে নেওয়ার অধিকার নাই, কেউ নেবেন না। আমি অন্যায় করি, আমার প্রশাসনের সহযোগিতা দিন, প্রশাসনের হাতে সোপর্দ করেন। আমি যদি অধ্যায় করি, গ্রামে অসামাজিক কাজ করে আপনার গ্রামবাসী তারা প্রতিহত না করে প্রশাসনের সহযোগিতা নেন, প্রশাসনকে সহযোগিতা করেন। কিন্তু এই আইন কেউ আপনি একটা টাচ করার ক্ষমতা কেউ নেই। কুমিল্লার মুরাদনগরে এই ঘটনার কয়েকদিন আগে ধর্ষণকাণ্ড আর নানা অপপ্রচার নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় সারা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি নৃশংস ঘটনায় থমথমে এলাকা। পরপর এমন ঘটনার পেছনে অন্য কোনো রহস্য বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছেন তারা। পিএম রিপোর্ট সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনা সংক্রান্তে মামলা রুজু হয়েছে। আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট যে অপরাধী আছে, আসামি আছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। পুলিশ বলছে, রুবি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে, তবু এ ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য। অপরাধ করে কেউ যদি পার পায় তবে এর বিচার কি হবে জনতার হাতে? খুন কি তখন জায়েজ হয়ে যায়? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। কুমিল্লার মুরাদনগর থেকে রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। 24-এর কোটা আন্দোলনের দাবি আদায়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশল নিয়েছিলেন আন্দোলনকারীরা। গত বছরের 5 জুলাই ছিল শুক্রবার। এদিন মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না শিক্ষার্থীদের। এর ফলে শাহবাগ ও টিএসসি চত্বর ছিল কার্যত ফাঁকা। আন্দোলনের সমন্বয়করা জানান, তবে এটিও ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার একটি কৌশল। এদিন আন্দোলনকারীরা অনলাইন এবং অফলাইনে তাদের দাবির পক্ষে নানা প্রচারণা চালাতে থাকেন। দাবির পক্ষে জনমত তৈরির কাজ চলে এদিন। আর এদিন রাজপথে কর্মসূচি না দেওয়ার আরও একটি কারণ ছিল বলে জানান সমন্বয়করা। টানা আন্দোলনে যাতে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে না পড়েন, সে কারণেই এমন কর্মসূচি ছিল। কেন্দ্রীয় সমন্বয়করা এদিন আন্দোলনে নতুন করে যুক্ত হওয়া সমন্বয়কদের সাথেও আলোচনায় বসেন। পরবর্তী কর্মসূচি নিয়েও এদিন আলোচনা হয়।
আমরা একটা কর্মসূচি যখন সফল করে হলে ফিরতাম বা বাসায় ফিরতাম তখন কিন্তু আমাদের মনে হতো যে পরবর্তী কর্মসূচিতে কি আসলে মানে শিক্ষার্থীরা আসবে, এই যে একটা প্রশ্ন থাকতো মাথায়। যে কারণ আমি অনেক বেশি টায়ার্ড এবং যারা এসেছিল তারাও অনেক টায়ার্ড, সারাদিন অনেক রোদ ছিল, অনেক হয়তো বৃষ্টিতে ভিজেছি আমরা। তো তখন আমাদের মাথায় ওগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের পরবর্তী দিনের কর্মসূচি কিন্তু আমাদের দিতে হতো, যে যাতে তাদেরকে কানেক্ট করতে পারি এবং তারা যাতে একটু সফট মনে করে যাতে তারাও আবার আসে। আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেন কোনো নির্বাচন চায় না, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে একটি সভায় যাওয়ার পথে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত একটি পথসভায় তিনি বলেছেন এসব কথা। এ সময় জামায়াতের আমির আরও বলেন, বিভিন্ন জায়গায় রাজনীতির নামে চাঁদাবাজি লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। হুঁশিয়ারি দেন তারা যদি নিজেদের না সামলায় তাহলে জনগণই ব্যবস্থা নেবে। এ সময় নতুন হোক কিংবা পুরাতন হোক যে কোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকৃপার উন্মাদ আমরা লক্ষ্য করছি, দলগুলোকে বলবো সাবধান হন, নিজেদেরকে সামলান। সহজ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন, বিশেষ শর্তে নিকটাত্মীয় ছাড়াও দেহাঙ্গ দান করা যাবে। সোয়াব ট্রান্সপ্ল্যান্ট বা ভিন্ন দুই গ্রহীতা ও তাদের আত্মীয়দের মধ্যে ব্লাড গ্রুপের মিল পাওয়া গেলেই অঙ্গ দেয়া বা নেওয়া যাবে। অস্ত্রোপচার হতে হবে একই হাসপাতালে একই সময়ে। নিকটাত্মীয়ের মধ্যে ব্লাড গ্রুপ ম্যাচিং না হওয়া রোগী এবং তাদের আত্মীয়দের তথ্য নিয়ে জাতীয় তথ্য ভাণ্ডার করা হচ্ছে। রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতাল, কিডনি বিকল হাজারের বেশি রোগী বেঁচে আছেন ডায়ালিসিস করে, ৭০০-র মতো অপেক্ষায় আছেন কিডনি প্রতিস্থাপনের জন্য। দেশে সবচেয়ে বেশি প্রতিস্থাপন হয় কিডনি, এরপরেই আছে চোখ ও লিভার, কিন্তু প্রতিস্থাপনের হার খুবই কম। এক্ষেত্রে বড় বাধা আইন। এবার আইন সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অঙ্গ সংযোজন প্রয়োজন এমন রোগী ও অঙ্গদানে আগ্রহী আত্মীয়দের নিয়ে জাতীয় তথ্য ভাণ্ডার হচ্ছে। অঙ্গ বদলাবদলির পরিধিও বাড়ানো হচ্ছে। নিকট আত্মীয় হিসেবে ভাতিজা ভাতিজি, ভাগ্নে ভাগ্নি এবং সৎ ভাই বোনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে। সেবার মান নিশ্চিতে অঙ্গ প্রতিস্থাপনে সরকারি হাসপাতালকেও নিতে হবে অনুমোদন। আমার একজন আত্মীয়ের সঙ্গে যিনি আরেকজনের যদি লাগবে, তার আত্মীয়ের মিলে গেলেই, মানে তার আত্মীয়ের সঙ্গে আমার আর আমার আত্মীয়ের সঙ্গে তার মিললে আমরা ক্রস করে ফেলতে পারবো, এবং এটা একই টাইমে হবে। দেখা গেল যে ৩ জন ডোনার তার আসলে, কিন্তু ৩টার একটাও মিলে নাই জিনোটাইপ। তো 3 জন ডোনারের কি ডাটাবেজে আছে, তো 3 জন যে কোনো একজনের সঙ্গে মিলে গেলেই সে এক্সচেঞ্জ করতে পারে তার সঙ্গে যার মিলে যাচ্ছে। মানে এতে পসিবিলিটিস গড়ে বলা হয় প্রায় ৫ থেকে 10% ম্যাচিং বেড়ে যাবে। দেশে সবচেয়ে বেশি কিডনি প্রতিস্থাপন করা চিকিৎসক কামরুল ইসলাম। তিনি বলছেন, আইন সহজ হলে অনেকে নতুন জীবন পাবেন। সোয়াব ট্রান্সপ্লান্ট সব দেশে আছে, আমাদের দেশে ছিল না, আমরা এটা করতে পারতাম না, এখন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এটার ফলে ধরেন যে ব্লাড গ্রুপের জন্য যে গ্রুপটা করতে পারছে না, তারা এখন অটোমেটিক করতে পারবেন। ক্যাডাভেরিক ও মরণোত্তর অঙ্গদানের সংখ্যা কমে গেছে। উৎসাহ বাড়াতে মরণোত্তর অঙ্গদানের ঘোষণা দেওয়া ব্যক্তিকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবে সরকার। বিষয়গুলো নতুন সংশোধনীতে রাখা হয়েছে। সোসাইটির মধ্যে আসলে মরণোত্তর দান বিষয়টাকে উৎসাহিত করা হবে, যে মরণোত্তর চক্ষু, কিডনি, অতএব উনি যখন দান করেন, উনি মারা গেলে ওনার পরিবারকে দান করলে তার উনি সম্মানটা পাইলেন না। অতএব উনি যেহেতু দান করার উদারতা যদি দেখান, উনি জীবিত অবস্থায় সম্মানিত হবে। আমরা যদি মৃত ব্যক্তি থেকে কিডনি কিংবা অন্যান্য সলিড অর্গান নিতে পারি, তাহলে পরে ট্রান্সপ্লান্টটা সহজ হয়। আমার জীবিত ব্যক্তি থেকে নেওয়া মানে দরকার পড়ে না। উন্নত বিশ্বে প্রায় 60-70, কোনো জায়গায় আরও বেশি মৃত ব্যক্তি থেকে ট্রান্সপ্লান্ট মানে অঙ্গগুলি নিয়ে ট্রান্সপ্লান্ট করা হয়। দেশে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন পাশ হয় 1999 সালে। 2018 সালে আনা হয় বেশ কিছু সংশোধনী। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দুজনই কৃষক, শস্য উৎপাদনে ভূমিকা কারোরই কম নয়, কিন্তু মজুরিতে বিস্তর ফারাক। নারীরা পুরুষদের থেকে অর্ধেকেরও কম মজুরি পাচ্ছেন। আর এমন তথ্য আপনাকে অবাক করলেও ফসলের মাঠে বছরের পর বছর ধরে নারী পুরুষের এই বৈষম্য যেন পরিচিত দৃশ্য। এই মজুরি নির্ধারণে কোনো জবাবদিহিমূলক কর্তৃপক্ষ নেই। নিজের নামে জমি না থাকা কিংবা স্বামীর জমিতে কাজ করার কারণে নারীদের কৃষিকাজে শ্রমের সঠিক মূল্যায়ন মিলছে না।
জামালপুর ঘুরে এসে অবহেলিত এই কিষানীদের কথা জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। ভোরের আলো ফোটার আগে ঘুম থেকে উঠে গেরস্তের অর্ধেক কাজ শেষ করেই ক্ষেতের পথে পা বাড়ান পারুল। দিনে একটানা কৃষি ক্ষেতে কাজ করতে হয় 8 থেকে 9 ঘন্টা, পারিশ্রমিক মাত্র 300 টাকা, যার বিপরীতে পুরুষ কৃষক পান 700 থেকে 800 টাকা। সকাল 7:30 থেকে বিকাল 5টা পর্যন্ত আর কি, আসর আজান দেওয়া পর্যন্ত কাজ করি। কিন্তু একজন পুরুষ মানুষ এই কাজ করে মজুরি পায় আপনার 700 টাকা, আর আমরা মহিলা মানুষ এই কাজের মজুরি পাই মাত্র 250 টাকা কিংবা 300, এর বেশি আমরা পাই না। কম মজুরির এই বৈষম্যকে নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন পারুলের মতো নারী কিষানীরা। পারিশ্রমিক নিয়ে কেউ কেউ পুরুষের সাথে মাঝে মাঝে তুলনা করেন, বাকিদের সে ধারণাও নেই। পুরুষদের মজুরি দেয় 700 টাকা, আমাদের মজুরি দেয় 300 টাকা। আমরা বুঝি না, কাজ তো আমরা এক সমানই করি, বরঞ্চ পুরুষের চেয়ে মহিলারাই কাজ আরো বেশি করে। স্বামীর নামে জমি কিংবা অন্যের জমিতে কাজ করার ফলে সরাসরি কৃষি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন অধিকাংশ নারী। কাজ আমরা সবই করি, কিন্তু নিজের করি মানুষের করি, কিন্তু কাঙ্গরে কামের কোনো মূল্য নাই, 300 টাকার উপরে দেনা। নামে মাত্র কিছু প্রকল্পে নারী কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়, অথচ নারীরা পুরুষের মতো একই কাজ করছে ফসলি জমিতে। কৃষি কর্মকর্তাদের প্রশ্ন করা হলে দায়সারা উত্তর মিলে। নারীদের কিন্তু নিজস্ব ক্ষেত্রে তাদের এগিয়ে আসতে হবে এবং তাদের শুরুটা করতে হবে তাদের ঘর থেকে। তার অন্যের জমিতে শ্রমিক হিসেবে না কাজ করে তার নিজের ঘরে কিন্তু স্কোপ রয়েছে এবং পদ্মাসীন কার্যক্রম আমরা বাড়িয়েছি আগের চেয়ে আর কি। এখন যেহেতু নারীরা আগ্রহী হয়েছে আর কি। যাদের জমিতে নারীরা কৃষক হিসেবে কাজ করছেন তাদের যুক্তি, শারীরিকভাবে নারীরা পুরুষের সমকক্ষ নয়, তাই মজুরিও এক হবে না। ছেলেটার বাড়তি ছেলে মানুষ বস্তা পাবো, এই জন্য ছেলের বাড়তি, মানে ভারী কাজ ছেলেদের করার, এই জন্য ছেলেদের মজুরি বাড়তি। ছেলে ঘরে কষ্ট এলা বেশি হয়, মেয়েদের কষ্ট এলা কম হয়, এই জন্য এলা পার্থক্য। দেশের প্রায় প্রতিটি নারী কৃষকের একই চিত্র। এমন দুর্দশা ফুটিয়ে তোলার কোনো চেষ্টাও নেই কারো, ফলে বৈষম্য দূরে দায়িত্বশীলদেরও নেই কোনো মাথা ব্যথা। ফলাফল, নারীদের শ্রমের মূল্যায়ন যোগ হচ্ছে না অর্থনীতিতে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন 3 হুইলারদের দখলে। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দিন রাত অবাধে চলাচল করছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা। ট্রাফিক আইন অমান্য করেই মহাসড়কে চলছে এসব যানবাহন। এর ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা বাড়ছে। এ অবস্থায় স্থানীয় যাত্রীদের দাবি 3 হুইলার মুক্ত নিরাপদ মহাসড়ক। আর পুলিশ বলছে কড়াকড়ি আর বিধিনিষেধ আরোপের পরও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না 3 হুইলার। দেশের ব্যস্ততম হাইওয়েগুলোর মধ্যে অন্যতম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতি মুহূর্তেই এই পথে থাকে দূরপাল্লার যানবাহনের চাপ। তবে এই মহাসড়কে বাস ট্রাক নয়, যেন অটোরিকশার রাজত্ব। যাত্রাবাড়ি থেকে মেঘনা সেতু পর্যন্ত দিনরাত অবাধে চলাচল করছে এসব 3 চাকার যানবাহন। ট্রাফিক নিয়মের কোনো তোয়াক্কাই করছে না সিএনজি এবং ব্যাটারি চালিত এ সকল 3 হুইলার। অপোজিট সাইড থেকে অটোরিকশা আসার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। অনেক মানুষের ব্যথা পায়, অনেক আগে থেকে আমরা এইভাবে যাচ্ছি, যেহেতু এমন অবস্থা হয়েছে যে এখন আর এদিক থেকে না যেতে পারি না। 10 টাকা 20 টাকা পড়তে হয়, 50 টাকা পাওয়া যায়। দূরপাল্লার চালকরা বলছেন 3 চাকার এসব যানবাহন মানছে না ট্রাফিক আইন। সিগন্যাল অমান্য করে চলাচল করায় দিন দিন বাড়ছে দুর্ঘটনা। হাইওয়ের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক থাকলেও তাদের চোখের সামনে চলছে এ সকল ইজি বাইক, অটোরিকশা, সিএনজি। মাঝে মাঝে বড় গাড়ির সাথে পাল্লা দেয়, এইগুলো প্রবলেম হয়। এই যে করে না, আর এটা বুঝে বুঝে গাড়ি চালাইতে আমরা যেভাবে ক্যাশ কুচ দেয় তারা 2 চাকা, তারা মানে ওই চিন্তা করে না যে আমরা 2 চাকা করে দিতে পারি। কারণ এটা হলো বড় গাড়ি রানিয়ে রাখলে যদি ব্রেকে পালা দেয় তো ব্রেকের কিনে তার করে দিতে পারবো না, তার গাড়ির সামনে মানে বাউলিগুলো দেয়, এগুলো খুব রিস্ক হয়ে যায়। হাইওয়ে পুলিশ বলছে কড়াকড়ি আর বিধিনিষেধ থাকলেও তা মানতে চায় না এ সকল 3 হুইলার। এখন
মানতে চাই না, তারপরে আমরা যতটুকু করি আমরা আইনগত ব্যবস্থা করব। আমরা নিয়মিতভাবে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। 2015 সালে প্রজ্ঞাপন জারি করে দেশের সকল মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গোপালগঞ্জ মহাসড়কে দিন দিন যেন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। গত কয়েক মাসে বেড়েছে সড়ক দুর্ঘটনার সংখ্যা, আর তাতে করে অনেক মূল্যবান প্রাণ ঝরেছে। অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণ এই দুর্ঘটনার পেছনে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে এলাকাবাসী উদ্বিগ্ন। নিরাপদ সড়কের দাবিতে জোরালো হচ্ছে কণ্ঠস্বর। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ বিজয় পাশা এলাকা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অন্যান্য যানবাহনের পাশাপাশি নসিমন ও থ্রি হুইলারের অবাধ ঝুঁকিপূর্ণ চলাচল। একই চিত্র ঢাকা বরিশাল মহাসড়কেও। যানবাহনের মাত্রাতিরিক্ত গতি, চালকদের অদক্ষতা এবং এই দুই মহাসড়কে অপরিকল্পিত বাঁকের কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। গোপালগঞ্জ থেকে ফরিদপুরের ভাঙার দূরত্ব 80 কিলোমিটার। গেল 6 মাসে এই অংশে অর্ধশতাধিক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 32 জনের। যারা এই যে আপনার রোডে ওঠে এর একজনের লাইসেন্স নাই, আর যদিও বা পায়ে থাকে টাকা জোরে পাই। আমাদের কিছু ভুল আছে, ঠিক আছে। এরপরে মনে করেন রোডে যে গাড়িগুলো চলে এদেরও কিছু গাফিলতি ভুল আছে। ছোট ছোট যে যানবাহনগুলা, এই যানবাহনগুলা তো এই হাই রোডে যদি না ওঠে, তাই সাধারণ মানুষ তো দেখা যাচ্ছে বাজার ঘাটে এদিকে সেদিকে যা চলাফেরার জন্য তাদের কিন্তু এই রাস্তা ছাড়া আর কোনো তো বিকল্প পথ নাই। চালকরা জানায়, কোম্পানি থেকে নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর তারা, অদক্ষ চালকের হাতে গাড়ি তুলে দেয়া সহ থ্রি হুইলারগুলোর দৌরাত্মে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে প্রতিদিনই। প্রত্যেকটা কোম্পানির ডিসিপ্লিন আলাদা আলাদা, সিস্টেম আলাদা আলাদা। সবাই কিছু কিছু কোম্পানির আছে ড্রাইভার কম থাকে অথবা অদক্ষ ড্রাইভার থাকে। আর বিশেষ করে মহাসড়কে অ্যাক্সিডেন্টগুলোর কারণ হচ্ছে যে আপনার এই যে কিছু ছোট গাড়ি থাকে, থ্রি হুইলার আছে, নসিমন, ভ্যান, রিক্সা, যেভাবে মানে গাড়িগুলো চালায়, দেখলে আমরা হরেন দিচ্ছি তাও শোনে না। নসিমন চালকের দাবি, প্রশাসনকে ম্যানেজ করেই মহাসড়কে চলাচল করেন তারা। এতে প্রয়োজন হয় না গাড়ি কিংবা নিজের লাইসেন্সও। গাড়ির লাইসেন্স আমার লাইসেন্স থাকবে কি বলেন? পুলিশ দ্বারা সব জায়গায় পুলিশ হাই পুলিশ অফিসার এদের একটা মাসিক আছে না, পেটে দায়ী উঠার লাগে, লোকজন সাইডে গরু বছর চলাচলতি করে এই জন্য উঠা লাগে। মহাসড়কে সার্ভিস লেন না থাকা এবং সরু সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানান, দুর্ঘটনা এড়াতে নিয়মিত টহল, উচ্চ গতির যানবাহনকে জরিমানা সহ করা হচ্ছে সচেতনতামূলক সভা। হাইওয়ে রাস্তায় যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলো আসলে মূলত বেশিরভাগ ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানোর জন্যই হয়। এছাড়াও অনেকগুলো কারণ থাকে। দেখা যায় রাস্তায় থ্রি হুইলার চলে, আবার অনেক সময় দেখা যায় সার্ভিস লেন না থাকার কারণে, পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অনেক সময় গাড়ি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মহাসড়ক দুটি 4 লেন করার দাবি এই অঞ্চলের মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। লালমনিরহাটের রত্নাই নদীর উপরে 120 মিটার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে বড় ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। সরকারি অর্থ আত্মসাৎ আর ক্ষমতার জোরে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে। কাজ অসম্পূর্ণ থাকলেও পুরো বিল তুলে নেওয়া হয়েছে। এতদিন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। 2016 সালে লালমনিরহাটের রত্নাই নদীর উপর শুরু হয় সেতু নির্মাণ কাজ। 3 দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে শেষ হয় প্রকল্প। কিন্তু পরে জানা যায়, প্রকল্প শেষ দেখানো হলেও স্রোত প্রতিরোধের 42% এবং সংযোগ সড়কের 6% কাজ বাকি থাকতেই পুরো বিল তুলে নেয় ঠিকাদার। এমনকি জামানতের অর্থ তোলার নিয়ম 1 বছর পর হলেও তোলা হয় মাত্র 36 দিনের মাথায়। সরেজমিন তদন্ত, নথি যাচাইয়ের পর এসব অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। দুদক জানিয়েছে, তৎকালীন প্রকল্প সংশ্লিষ্টদের যোগসাজশে অর্থ আত্মসাৎ করেছেন ঠিকাদার। স্লোপ প্রোটেকশন কাজের 5,88,957.62 টাকা এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণে 1,16,200.45 টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কাজ সমাপ্তির মাত্র 36 দিন পরেই জামানতের 6,90,241 টাকা উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পায়।
অনিয়মের ফলাফল টের পাওয়া যাচ্ছে কয়েক বছরেই। সংযোগ সড়কে দেখা দিয়েছে বড় গর্ত, ব্রিজে ধরেছে ফাটল, নির্মাণ সামগ্রীর মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কাজটা খুব একটা ভালোজনক হয় নাই, আমরা নিষেধ করছিলাম কাজ ভালো করছে না, ওরা কিন্তু শোনে নাই। 1 বছরের জায়গা মনে করেন যে 4 বছর মনে করেন যে হয়ে গেছে, তাও ব্রিজের কাজ মনে করেন যে আপনার শেষ হয় নাই। একটা ব্রিজের কাজে যদি দুর্নীতি হয় দেখা যায় ওই এলাকার মানুষরা বেশি ভোগান্তিতে পড়ে যায়। দুদকের তদন্তের পর চলতি বছরের মার্চ মাসে মামলা হয় এলজিইডির 7 কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সকল কর্মকর্তা এখনও বহাল তবিয়াতে। এছাড়া সদর উপজেলার এলজিইডি প্রকৌশলীও এই মামলায় আসামি হয়েছেন। আপনারা তো সবাই জানেন, আপনাদের অভিযুক্তের কপি যেটা সেটাও জানেন, সমস্যা কি? তাহলে আর কি জানেন? আমরা অফিসিয়াল ভাবে কোনো চিঠি ওইভাবে আমাদেরকে দেয়নি, আমরা জানি। বর্তমান এলজিইডি নির্বাহী প্রকৌশলী বলছেন, ঊর্ধ্বতন নির্দেশ পেলে নেওয়া হবে বিভাগীয় পদক্ষেপ। প্রতিবেদন জাস্ট পেপারে দেখেছি, কিন্তু তাদের বিষয়ে কোনো ব্যবস্থা বা নেওয়ার জন্য অফিসিয়ালি আমার কাছে এখন কোনো চিঠিপত্র আসেনি। দুদকের মামলায় আসামি করা হয়েছে 2 ঠিকাদারকেও। তারা হলেন ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমা অ্যান্ড আবু বকর জয়েন্ট ভেঞ্চারের ঠিকাদার মোহাম্মদ আয়ুব আলী এবং আরেক ঠিকাদার কুড়িগ্রামের KM বদরুল আহসান। তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। সেতুটি মোগলহাট ও দুর্গাপুর ইউনিয়ন সহ প্রায় 6 উপজেলার সাথে শহরের যোগাযোগ সহজ করেছে। এই পথে প্রতিদিন চলাচল লাখো মানুষের। জারিন অর্নি, যমুনা নিউজ। অশান্ত পাহাড়ে স্বস্তির সুবাতাস ফিরছে। দুর্গম অঞ্চল বরাবরই সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য। গত 1.5 দশকে 526 জন নিহত আর 1250 অপহরণই যার বড় প্রমাণ। তবে সীমান্ত সড়ক হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এবং টহল বাড়ায় চিত্র পাল্টাচ্ছে। দৃশ্যমান পরিবর্তন এসেছে, এটি বলছেন স্থানীয়রাও। সহকর্মী সাইদুর রশিদ ইরফানের তোলা ছবিতে ধারাবাহিক প্রতিবেদনের শেষটিতে বাকিটা জানাবেন আরেক সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। হত্যাকাণ্ড, গোলাগুলি, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায় অশান্ত হয়ে ওঠে পাহাড়ি জনপদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘাতে জড়ায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো। পরিসংখ্যান মতে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 3 পার্বত্য জেলায় অন্তত 1253 জন অপহরণ এবং 526 জন পাহাড়ি বাঙালির প্রাণ গেছে এদের হাতে, যার বেশিরভাগেরই বিচার হয়নি। 3 পার্বত্য জেলার দুর্গম অনেক এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। যেতে পারত না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও, আতঙ্কে থাকতেন স্থানীয়রা। সেখানেই অনেকটা স্বস্তি ফিরিয়েছে নবনির্মিত সীমান্ত সড়ক। আমরা তো এখন স্বাধীনভাবে চলাফেরা করি, এখানে কোনো ঝামেলা বা কোনো কিছু হয় না। এখানে স্বাধীনভাবে চলাফেরা করি, যেদিকে ইচ্ছে সেদিকে যাই। সেনাবাহিনী আছেন, ওরা আমাদেরকে মানে নিরাপত্তা দিতেছে, তো আগের সাথে আমরা অনেক নিরাপদে আছি এখন। শুধু সন্ত্রাস দমন নয়, মানব পাচার, মাদক চোরাচালান ও সীমান্ত রক্ষার কাজেও সুবিধা প্রাপ্তির কথা বলছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তার পার্সপেক্টিভে এটার একটা বিশাল অগ্রগতি হয়েছে। চোরাচালান বা অন্যান্য যেই অস্থিতিশীল কার্যক্রম যারা বিভিন্ন গোষ্ঠী চালিয়ে থাকে তাদেরকে এই সমস্ত কার্যক্রম চালাতে বাধা প্রদান করছে। এই সড়ক অবশ্যই পাহাড়ের যে নিরাপত্তা যেটা রয়েছে সেই নিরাপত্তা আরও সুরক্ষিত করবে। আমার দেশের সার্বভৌমত্ব যে শব্দটা রয়েছে সেই সার্বভৌমত্বটা আমরা সঠিকভাবে এই জায়গাটাকে আমরা প্রয়োগ করতে পেরেছি। সড়কটির ইতিবাচক প্রভাব দৃশ্যমান বলছেন বিশ্লেষকরাও। মিলিটেন্ট বলেন বা সেখানে ইনসার্জেন্ট বলেন, তারা কিন্তু তাদের কাজে তারা চেষ্টা করবে, কিন্তু কথা হচ্ছে আমার যে ক্যাপাবিলিটিস, আমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সামনে তারা তখন আর দাঁড়াতে পারবে না। তখন আপনার ডমিনেশন বেড়ে যাবে, আপনার যাতায়াত বেড়ে যাবে, তখন এগুলি অটোমেটিক্যালি নিউট্রালাইজ হয়ে যাবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, বান্দরবান। বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে দেশ। সদ্য শেষ হওয়া অর্থ বছরে রাজস্ব ঘাটতির অঙ্ক দাঁড়াবে 1 লাখ কোটি টাকার বেশি। অর্থনৈতিক স্থবিরতা, অনিশ্চয়তা, এনবিআর এর আন্দোলন ঘিরে রাজস্ব আদায়ের এমন ছন্দপতন। কিন্তু IMF এর ঋণ প্রাপ্তির জন্য রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন রাজস্ব খাত সংস্কারে মনোযোগ বাড়ানো প্রয়োজন। বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়েছে এনবিআর। বলা যায় লক্ষ্য অর্জনে এক প্রকার হোঁচট খেয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত এবং IMF এর চাপ সত্ত্বেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। অর্থবছরের মাঝপথে হঠাৎ ঢালাও কর বৃদ্ধি করেও বাড়েনি রাজস্ব আদায়।
গেল অর্থবছরের মূল বাজেট এবং সংশোধিত লক্ষ্যের তুলনায় ঘাটতি 1 লাখ কোটি টাকার বেশি। মূল বাজেটের চেয়ে ঘাটতি দাঁড়িয়েছে 1,19,000 কোটি টাকা, আর সংশোধিত বাজেটের লক্ষ্য থেকে ঘাটতি 1,02,000 কোটি টাকার বেশি। আমরা যারা প্রতিনিয়ত কর দেই তারা প্রতিনিয়ত দেখছি যে আমাদের উপরে চাপটা বেশি হচ্ছে। এইটা বাড়তে থাকলে তো আমাদের জন্য খুবই অসুবিধাজনক। জিডিপি গ্রোথ হলে তো ট্যাক্সটাও বাড়তে হবে, কিন্তু হচ্ছে না। এখন সরকার বলছে যে বা এনবিআর বলছে যে কিছু কিছু যে ট্যাক্স বেনিফিট দেওয়া আছে সেগুলি ছাড় দেওয়া আছে, সেগুলির জন্য হয়েছে, হতে পারে, কিন্তু সেটা তো এই বাজেটে অনেকগুলি কমিয়ে দেওয়া হয়েছে। অর্থবছরের শেষ মাসে লাগাতার আন্দোলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। প্রথমে কলম বিরতি, তারপর আসে কর্মবিরতির ঘোষণা। ব্যবসায়ীদের মধ্যস্থতায় শেষ হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর ফলে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। জুনে একটা লাস্টের দিকে বেশ কিছু রেভিনিউ আছে। এবার তো এনবিআর কর্মচারীরা যে আন্দোলন করছে সেখানে কিছুটা হলে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিকভাবে স্টেবল সিচুয়েশন ছিল না। ট্যাক্স নেটটা বর্ধিত না করার জন্যেই এইগুলি হচ্ছে যে আপনার ট্যাক্স জিডিপি রেশিও বাড়ছে না। আইএমএফ ঋণের অর্থ ছাড় করতে হলে এনবিআর এর সংস্কার এবং রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই, কিন্তু নানা চেষ্টাতেও এনবিআর এ ফিরছে না স্বাভাবিক অবস্থা। এই যে স্থবিরতা, এইটার মধ্যে থেকে একটা মিনিমাম টার্গেট দেওয়া উচিত। হ্যাঁ, যার ফলে ওই এত % বেশি দিলাম, পারবে না, জানি আমিও পারবে না, লাভ কি? তো এইটা আপনার মাথায় রেখে কাজ করতে আমার মনে হয় যে এই টার্গেট এগুলো অ্যাচিভ করা কঠিন হবে, কারণ অর্থনীতিকে চাঙ্গা না করতে পারলে হবে না। নানা অনিশ্চয়তার মধ্যে নতুন অর্থবছরের জন্য ধরা হয়েছে বড় রাজস্ব লক্ষ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে গারো পাহাড়ের পাদদেশে ধোবাউড়া উপজেলার সীমান্তে ঘিলাঘড়া এলাকায় মানুষ ভুগছে খাবার পানির সংকটে। তৃষ্ণা মেটাতে বা গৃহস্থলীর কাজে ব্যবহার করছে নদ নদী খালবিলের পানি। এই সমস্যা চলছে যুগ যুগ ধরে। যমুনা টিভিতে এ নিয়ে সংবাদ প্রচার করলে তা সরকারের নজরে আসে। পানি সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2 কোটি টাকা। অপরদিকে এই দুর্ভোগের সংবাদ দেখে নিজস্ব ব্যবস্থাপনায় গভীর নলকূপ স্থাপন করে বাড়ি বাড়ি খাবারের পানির লাইন তৈরি করেছেন একজন বিএনপি নেতাও। খাবার পানি সমস্যার সমাধানে খুশিতে আত্মহারা বাসিন্দারা। নিজ গ্রামে সুপেয় পানির এমন ব্যবস্থা জীবনে প্রথম দেখলেন ঘিলাগড়া গ্রামের বাসিন্দা অসতিপুর সোনাবানু। টলটলে পরিষ্কার পানি দেখে খুশিতে আত্মহারা তিনি। নলকূপ স্থাপনের পর এ যেন রীতিমতো উৎসবের দিন। স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। ছেলে বুড়ো সবাই এসেছে দেখতে। আগে আমরা খালে বিলে উঁচু করছি, এখন এই জায়গায় একটা মোটর হয়েছে, খুব ভালো পানি হয়েছে। এখন আমরা নামাজ উঁচু করতেন, খুব ভালো হয়েছে। আমাদের একটা মোটর দিছে, আমরা অনেক লোকের আমরা পানি খাইতেছি, আমরা খাইয়াম, আমরা তার লেগে দোয়া করবাম। এটার উপকার পাইছি আমরা, যেমন তো কল দেওয়া হয়েছে মোটর, এটাও সাহায্য পাইছি আমরা। গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সীমান্তবর্তী 10টি গ্রামের মানুষ বছরের পর বছর পান করছেন নদী নালা, খাল বিল ও বৃষ্টির পানি। অবহেলিত জনপদে খাবারের পানি সংকটের খবর তুলে ধরে যমুনা টেলিভিশন। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। দ্রুত সময় 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শুরু হবে গভীর নলকূপ স্থাপনের কাজ। শুষ্ক মৌসুমে পানির সমস্যা দেখা দেয়, তো স্থানীয়ভাবে আমরা সেটি কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ আমাদের এই ধোবাউড়া এবং হালুয়াঘাটের জন্য স্পেশাল বরাদ্দ দিয়েছে। তো এই বরাদ্দের দরপত্র আহ্বান করা হয়েছে এবং কার্যাদেশ প্রদান করা হয়েছে। এদিকে ব্যক্তি উদ্যোগে পাইপলাইনের মাধ্যমে খাবার পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় এক রাজনীতিবিদ। আমরা প্রায় 1 মাস চেষ্টা করার পরে এইখানে মিস্ত্রি পাওয়া যায় না। আমরা ময়মনসিংহ থেকে মিস্ত্রির ব্যবস্থা করেছি, তারাও পারবে না। ঢাকা থেকে কিছু লোক আনতে হয়েছে। আমরা এখানে কিছু বোরিং করলে পাথর পড়ে যায়। আমরা এটা অবশেষে আল্লাহর রহমতে আমরা এই পানির ব্যবস্থাটা করতে পেরেছি। সরকারি ও ব্যক্তি পর্যায়ের এই উদ্যোগের ফলে প্রত্যন্ত এই এলাকার জীবনমান উন্নত হবে বলছেন স্থানীয়রা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় অন্তত 13 জন প্রাণ হারিয়েছেন, কমপক্ষে 23 শিশু নিখোঁজ। গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে গিয়ে তারা নিখোঁজ হয়। নৌকা ও হেলিকপ্টার নিয়ে তাদের খোঁজে জরুরি বিভাগের অভিযান চলছে। শুক্রবার কের কাউন্টিতে হঠাৎ ভোর থেকেই শুরু হয় ভারী বৃষ্টি। সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। একদিনে রেকর্ড করা হয় 12 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত। আবহাওয়া বিভাগ জানিয়েছে মাত্র 45 মিনিটে 26 ফুট বেড়ে গেছে গুয়াদালুপ নদীর পানি, যা 1987 সালের ভয়াবহ বন্যার রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বন্যায় বহু বাড়িঘর তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত অন্তত 30,000 মানুষ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা এবং উদ্ধারে তৎপরতাও চালাচ্ছে জরুরি বিভাগ। দেশের সর্বোচ্চ পদে থেকেও ব্যবসায়িক চিন্তায় ছাড় দেন না ডোনাল্ড ট্রাম্প। উপাধি বিক্রি করেও হাজার হাজার ডলার আয় করছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন তিনি। ভিক্টরি নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক বলেই আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের দামামায় যখন উত্তপ্ত বিশ্ব, মধ্যপ্রাচ্যের বাতাসে যখন ভেসে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের দেয়া বারুদের পোড়া গন্ধ, তখন নিজ ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতো খবর দিতে বেছে নেন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালকে। ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম এবং কোলনের নাম ভিক্টরি 4547। নতুন সুগন্ধি প্রচারণায় আকর্ষণীয় ট্যাগলাইন ব্যবহার করেছেন পাকা ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। বলেছেন যে নারী পুরুষেরা জীবনে জয়ী হতে চায় তাদের ব্যবহারের জন্যই এই সুগন্ধি, কেননা ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম জয়, শক্তি ও সাফল্যের প্রতীক। সুগন্ধি ব্র্যান্ড শ্যানেল নাম্বার 5-এর মতোই ব্যয়বহুল ট্রাম্প ব্র্যান্ডের এই পারফিউম। গ্রাহকরা তাদের সংগ্রহে ভিক্টরি 4547 রাখতে চাইলে গুনতে হবে $249 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 30,370 টাকা। এর আগে গেল বছরের ডিসেম্বরে আরেকটি সুগন্ধি বাজারে এনেছিলেন ট্রাম্প। ফাইট 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 নামের পারফিউমটির দাম ছিল $199। শুধু সুগন্ধি নয়, ট্রাম্প ব্র্যান্ডের অন্যান্য বিলাসী পণ্যের তালিকায় রয়েছে $69.99 গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল এবং $299 ট্রাম্প ল্যান্ডস্লাইড বুটস। প্রেসিডেন্ট হওয়ার আগে পারিবারিকভাবেই বড় ব্যবসায়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষ বিজনেসম্যান, যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে আসীনের পরও বাড়িয়ে চলেছেন নিজের বাণিজ্যিক সাম্রাজ্য। গত জুনে প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী নিজ নামে ব্র্যান্ডের স্নিকার্স ও সুগন্ধি বিক্রি করে গত বছর $25 লাখ আয় করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প কারেন্সি, গলফ ক্লাব ও লাইসেন্সিং ব্যবসা থেকে কেবল গেল মাসে নিজের ভান্ডারে জমা করেছেন $6,000 লাখ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। শরীরে তেল মেখে কুস্তি ঐতিহ্যবাহী এই খেলা অনুষ্ঠিত হয়েছে গ্রিসের সোহোস গ্রামে। এতে অংশ নেয় দেশ বিদেশের ডজন খানেক প্রতিযোগী। যুগের পর যুগ ধরে অভিনব এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে গ্রামটির বাসিন্দারা। অটোমান সাম্রাজ্যের শাসনকালে দখলদারদের বিরুদ্ধে এই উপায়ে লড়াই করতেন স্থানীয়রা। তবে এর যাত্রা শুরু হয় এর আরও বহু বছর আগে। চলছে গায়ে তেল মাখার পর্ব। হাত, পা, পিঠ বাদ যাচ্ছে না শরীরের কোনো অংশ। শীত কেটে চুরি নয়, প্রস্তুতি কুস্তি খেলার। এ চিত্র গ্রিসের উত্তরাঞ্চলের সোহোস গ্রামের। প্রাচীন ও জনপ্রিয় এই ঐতিহ্য যুগের পর যুগ ধরে টিকিয়ে রেখেছেন গ্রামটির বাসিন্দারা। অটোমান সাম্রাজ্যের সময় প্রতিবাদের প্রতীকে পরিণত হলেও সোহাস গ্রামে এর প্রচলন ছিল আরও বহু আগে থেকেই। প্রাচীন গ্রিস থেকে টিকে আছে এই ঐতিহ্য, এমনকি অটোমান সাম্রাজ্যের সময়ও বন্ধ হয়নি। সে সময় এটা ছিল স্থানীয়দের জন্য দখলদারদের বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায়। অপেশাদার ও পেশাদার কুস্তিগির সকলেই অংশ নিতে পারে প্রতিযোগিতায়। কিসপেট নামে পরিচিত চামড়ার প্যান্ট পরে খালি গায়ে লড়াইয়ে নামেন তারা। গ্রামের ফুটবল মাঠেই হয় আয়োজন। শরীরে তেল মাখার কারণে সাধারণ কুস্তির চেয়ে অনেকটাই কঠিন খেলা দাবি প্রতিযোগীদের। জেতার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কৌশলও। তেল ব্যবহারের কারণে এই কুস্তি অনেক বেশি কঠিন, কারণ প্রতিপক্ষের শরীর সহজে ধরাই যায় না। বাইরে থেকে দেখলে সাধারণ কুস্তি থেকে একে আলাদা মনে হয় না, কিন্তু এটি আসলে পুরোই ভিন্ন একটি খেলা, কারণ এর আলাদা কৌশল রয়েছে। অভিনব এই কুস্তি খেলায় অংশ নেন ডজন খানেক প্রতিযোগী, যারা শুধু গ্রিস নয়, যোগ দেন আশেপাশের বলকান দেশ ও তুরস্ক থেকেও।
রেসমানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।